এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করল বহুল আলোচিত সমালোচিত আসিফ এবং নাহিদ। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে। 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে মূল রহস্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। যেই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 2-4-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে। বিরোধী আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন বিভিন্ন ফোরামে দাবি তুলেছেন যে তারা নতুন রাজনৈতিক দল করবেন। এই বিষয়ে রয়টার্সে একটা বড় প্রতিবেদন আসছে, কিন্তু এরপরে আবার দেখলাম যে ছাত্র সংগঠক যারা আছেন তাদের মধ্যে অনেকে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে আসলে আমরা এটা বুঝাইতে চাই নাই যে আমরা নতুন রাজনৈতিক দল করব। প্রশ্ন হচ্ছে, যে কারো সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক দল করবার, একত্রিত হবার, মত প্রকাশের স্বাধীনতা আছে। অতএব বৈষম্য বিরোধী এই যে প্ল্যাটফর্ম, তারা যদি নতুন রাজনৈতিক দল করে এটা তাদের অধিকার আছে এবং এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে কি তোমরা একটা প্ল্যাটফর্ম, আসলে কি তোমরা একটা অর্গানাইজড ফোর্স? বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থন ছাড়া তোমরা কি আসলে 2-4-500 ছেলে মেয়ে মোবিলাইজ করার সক্ষমতা রাখো? আমি তো মনে করি না। অতএব তোমরা রাজনৈতিক দল করবার অধিকার যেখানে আছে, মানে এটার সাথে এটাও মাথায় রাখতে হবে এটার সক্ষমতা তোমার আছে কিনা। তোমাদের প্রতিনিধি হিসাবে, আংশিক প্রতিনিধি হিসাবে ইতিমধ্যে 2 জনকে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু এই পুরো আন্দোলনে 19 তারিখের পর থেকে, 19শে জুলাইয়ের পর থেকে সবচেয়ে বেশি রোল প্লে করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা এবং সাধারণ মানুষ। যে তরুণদেরকে মানুষ পছন্দ করে, তাদেরকে আন্দোলনে দেখতে চায়, কিন্তু তরুণ মানে কি 20-25 বছরের ছেলে মেয়েদের নেতৃত্বে বাংলাদেশে রাজনীতি হবে, রাষ্ট্র পরিচালনা হবে, তো ফাজলামি ব্যাপার। তাদের জীবনে কোনো অভিজ্ঞতা নাই, জীবনে 2 টাকার কাজ করে নাই, পরিবার চালায় নাই, সংসার হয় নাই, অভিজ্ঞতা তৈরি হয় নাই, সে সাডেনলি রাজনৈতিক দল করবে, তার পিছনে দেশের মানুষ যাবে? আগের অভিজ্ঞতা সেটা বলছে না, বরং আমরা মনে করি তোমাদের এই অভিজ্ঞতাটাকে তোমরা আরো একটু বড় আকারে অর্জন করো। তোমরা কর্মজীবনে যাও, শিক্ষা জীবন শেষ করো, তোমরা রাজনৈতিক কর্মী হিসাবে আরো সময় দাও, মাঠে ময়দানে জনগণের আস্থা তৈরি হোক, তখন তোমরা এই কাজগুলো করতে পারবা। ইতিমধ্যে আমরা দেখলাম সমন্বয়কদের নামে চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায়, সমন্বয়কদের ভাবসাব যেগুলো দেখতেছি বিভিন্ন জায়গাতে, গাড়ি মেনটেন করে, মোটরসাইকেলের মহড়া দিয়ে বেড়াচ্ছে, এটা তোমরা তো মানে গতানুগতিক রাজনীতির চিন্তা করতেছো, কিন্তু তোমার প্রস্তাবনাটা কি? তুমি কি করবো আসলে? তাই আমি মনে করি না যে এই বয়স এবং বাস্তবতায় নতুন রাজনৈতিক দল করবার মতো কোনো সক্ষমতা এই শ্রেণীর মানুষের হয়েছে। এখন যদি কেউ মনে করে থাকে যে ডক্টর ইউনূসকে সামনে রেখে এই কাজ করবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। ডক্টর ইউনূসকে সামনে রেখে রাজনৈতিক দল করলে, রাজনৈতিক দল তৈরি করা এবং সরকার পরিচালনা করা, দুইটা একসাথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। তাই আমরা দেশবাসী চাই যে আমাদের সমর্থন, সহানুভূতি সবকিছু তোমাদের সাথে আছে, কিন্তু সবাই মিলে আমাদের এখন মূল কাজটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা। এই সরকার ব্যর্থ হলে আমরা অনেকভাবে দেশ এবং জাতি পিছিয়ে পড়বে। অতএব অন্য কোনো দিকে দৃষ্টিভঙ্গি এবং অ্যাটেনশন এবং এনার্জি না দিয়ে এই একটা জায়গাতে অ্যাটেনশন এবং এনার্জি পুরোটা ফোকাস করে এটাকে সফল করা দরকার বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? এই ধরনের উপদেষ্টারাই তো অন্তর্বর্তীকালীন সরকারকে ডুবাই দিবে এবং তার কোনো ভিশন দেখতে পাচ্ছি না যে সে কি করবে। প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব দিচ্ছেন না, বিভিন্ন থানাতে ওসি নাই, কনস্টেবল নাই, রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না। লোক যদি জয়েন করতে না চান 24 ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক করেন। সেনা সদস্য, রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় 60,000 যারা ট্রেন্ড সোলজার,
আপনি তাদেরকে এর জন্য রিকল করেন, তারা শপথ মোতাবেক আসতে বাধ্য, তাই তাদের শপথ আছে সেনা সদস্যদের, তাদেরকে আপনি থানায় রিকল করেন, রিকল করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন। প্রত্যেকটা উপদেষ্টাকে মাথায় রাখতে হবে, চুপ্পুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপ্পুর কাছে আপনার কোনো দায় আছে। আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায়। প্রত্যেকদিন মনে রাখবেন চুপ্পু আপনার কাছে অ্যাকাউন্টেবল না, আপনিও চুপ্পুর কাছে অ্যাকাউন্টেবল না। আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে, রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে যারা আহত হয়েছে, নিহত হয়েছে। আমাদের বিএনসিসি আছে, স্কাউটের ভলান্টিয়ার্স আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ, তাদেরকে রিকল করেন, রাস্তায় নামায় দেন। এই জন্য আমরা মনে করছি যে সব জায়গাতে সিরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ ঘাটতি আমরা চোখে পড়ছি। অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে, এটা আমাদের দায়, আমাদের শহীদদের রক্তের দায়। তারা সংস্কার, নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে, তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন, প্রশাসনে শৃঙ্খলা ফিরায় নিয়ে আসে। এর বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে, যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয়, যেখানে বেইনসাফি হয়, এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে। এই যে আমরা 1,32,000 মামলার কথা বলছি, সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার। মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে, এই জায়গাতে একটা আইনি মেশার নেওয়া দরকার। এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে, পুলিশকে রিফর্ম করা দরকার, এই জায়গাগুলোতে তারা যেন দায়িত্ব না নেয়। তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক। আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে। এটা কি জীবিত, এটা কি মৃত, এটা কি পালিত হচ্ছে, এটা কি অমান্য করা হচ্ছে, এরকম বহু অনেকগুলো বাস্তবতা আছে। 3 দিন দেশে কোনো সরকারই ছিল না, 5 থেকে 8 তারিখ পর্যন্ত। এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কি। তো আমরা মনে করছি যে অর্ডিন্যান্স জারি করে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেওয়া দরকার। ভারতের একটি শহরের দখল চায় পাকিস্তান, বাংলাদেশ স্টাইলে ভারতের মণিপুরে এসব অবিশ্বাস্য কি হচ্ছে। ভারতের একটি শহরকে পাকিস্তান তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। এই ভূখণ্ডটির নাম হচ্ছে জুনাগড়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে জুনাগড় তাদের নিজেদের ভূখণ্ড। তবে পাকিস্তান তীব্র আপত্তি জানিয়ে বলেছে জুনাগড় প্রকৃতপক্ষে পাকিস্তানের বাসভূমি, কিন্তু 1948 সালের পর থেকেই ভারত এটিকে দখল করে রেখেছে। এইরকম একটা স্পর্শকাতর অভিযোগ তুলেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি খুবই স্পষ্ট করে বলেছেন যে 1947 সালে এই উপমহাদেশে ভারত এবং পাকিস্তান বিভক্ত হবার পর জুনাগড় নামক অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পাকিস্তানের নিরাপত্তার ঘাটতির অভাবে এই জুনাগড়কে ভারত নিজেদের করে নেয়। ভয়াবহ একটি অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বেলুচ তিনি বলেছেন যে দেশভাগের সময় এটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। পাকিস্তান এটিকে ঐতিহাসিক ও আইনি দৃষ্টিকোণ থেকে নিজেদের ভূখণ্ড মনে করে। জুনাগড়কে ভারতের অবৈধ দখল, জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন এই কূটনীতিক। জুনাগড়কে ভারতের অবৈধ দখলকৃত জম্মু এবং কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবেই মনে করছে পাকিস্তান। পাকিস্তান বলেছে এবং ভারতকে অনুরোধ করেছে যে এবার জুনাগড় নিয়ে শান্তিপূর্ণ সমাধান যারা চায়, প্রয়োজনে জাতিসংঘেও যেতে চায় পাকিস্তান। হঠাৎ কেন জুনাগড় দাবি করছে পাকিস্তান? তাহলে এতদিন কি নিশ্চুপ ছিল দেশটি? আসলে তাই নয়, 2020 সালেও পাকিস্তান এই দাবি উঠিয়েছিল। পাকিস্তানের রাজনৈতিক মানচিত্রে জুনাগড়, জম্মু কাশ্মীর এবং লাদাখের একটি অংশকে সংযুক্ত করা হয়েছিল। আপনারা জানেন যে নেপাল এমন কিছু অঞ্চলকে তাদের মানচিত্রের সঙ্গে যুক্ত করেছে যে অঞ্চলের দাবি করছে ভারতও, বা ওই অঞ্চলগুলো এখন ভারতের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। একই রকম করে পাকিস্তান বিভিন্ন পর্যায়ে সাংস্কৃতিক এবং রাজনৈতিক মানচিত্র তৈরি করবার সময় এই জুনাগড়কে তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে। এখন এটার সমাধান কি হতে পারে সেই বিষয়ে পাকিস্তান বা ভারতের কোনো কূটনৈতিক মন্তব্য করেননি। তবে উপমহাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতি এবং ভূ পর্যবেক্ষকরা বলছেন যে পাকিস্তান যদি জুনাগড়কে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতে যায় তাহলে এটা শুনানি হবে। তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক আদালত নির্ধারণ করে দিতে পারবে জুনাগড় পাকিস্তানের না ভারতের। বন্ধুরা, শুধু জুনাগড় নয়, গুজরাটের এই অঞ্চলটি ছাড়াও মানবগড় নামে একটি জায়গা এবং সার ক্রিক নামে একটি অঞ্চল যেটা এখন ভারতের মধ্যে রয়েছে, সেই অঞ্চলগুলোকে পাকিস্তান নিজেদের বলে দাবি করেছে। দেখা যাক কি হয়। পাকিস্তান তার সপক্ষে কতটা যুক্তি যদি আন্তর্জাতিক আদালতে যায় তাহলে তুলে ধরবে, তার উপর নির্ভর করবে রায়। বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের সমুদ্র সীমা নিয়ে ভারতের সঙ্গে একটি মামলা চলমান ছিল। সেই মামলার নিষ্পত্তি হয়েছে। সমুদ্র সীমায় কার কতটুকু অংশ রয়েছে সেটা কিন্তু আন্তর্জাতিক আদালত থেকেই নিশ্চিত হওয়া গেছে। সুতরাং পাকিস্তান চাইলে বর্তমানে গুজরাটের এই জুনাগড় অঞ্চলটি তাদের কিনা এ নিয়ে আন্তর্জাতিক আদালতে গিয়ে তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারে। কারণ 1947 সালে যেভাবে পাকিস্তান এবং ভারতের বিভক্তি হয়েছিল,
সেই বিভক্তির মানচিত্র তো এখনো রয়েছে, সেই মানচিত্র হারিয়ে যায়নি। এটা যেমন এই উপমহাদেশের বিভিন্ন আর্কাইভে রয়েছে, একইভাবে ব্রিটিশ মিউজিয়ামেও রয়েছে। এটা ইতিহাসের একটা প্রামাণ্য দলিল। সুতরাং ভারতের ভেতরে থাকা জুনাগড় কি সত্যিকার অর্থে ভারতের, নাকি না সত্যিকার অর্থেই এটি পাকিস্তানের, সেটা একটু ঘাটাঘাটি করলে বা তথ্য প্রমাণ যদি আনা যায় তাহলে স্পষ্ট হয়ে যাবে। সুতরাং অনেকেই মনে করছেন যে ভারত এখন এই পরিস্থিতিতে কি করতে পারে, আন্তর্জাতিক আদালতে যদি পাকিস্তান যায়। প্রিয় বন্ধুরা, দেখার জন্য আমরা অপেক্ষা করছি যে আসলে কি হয় বিরোধপূর্ণ গুজরাটের এই জুনাগড়টি নিয়ে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।